এবার দেখো বিগালক। আমরা এবার বিগালক নিয়ে আলোচনা করি। বিগালকটা কি? বিগালক আমরা ভস্মীকরণ তাপজারণ করেছি। সেখানে কি করেছি না ধাতুকে আকরিককে সছিদ্র করেছি, হালকা করেছি, উচ্চ অক্সাইডে পরিণত করেছি। এইটা হচ্ছে গিয়ে তোমার তৈরি করেছি। এরপরে কি হয়েছে? এরপরে যে ওই যে ধাতব অক্সাইড যেটা তৈরি হলো তার সঙ্গে অশুদ্ধি লেগে আছে। কেন অশুদ্ধি লেগে থাকবে? ধরো ধাতুটা যদি উচ্চ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে থাকে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উচ্চ অবস্থানে থাকে, তার অক্সাইডগুলোর প্রকৃতি কী হবে? ক্ষারীয়। তাহলে তার অক্সাইডের প্রকৃতি যদি ক্ষারীয় হয়, তাহলে তার সঙ্গে প্রকৃতিতে কে লেগে থাকবে? আম্লিক অক্সাইড লেগে থাকবে। আম্লিক অক্সাইডটাকে, আম্লিক অক্সাইড ধরো হচ্ছে গিয়ে সিলিকা। সিলিকা তো অ্যাভেলেবেল, সে লেগে থাকবে। তাহলে যদি ধাতু বেশি তড়িৎ ধনাত্মক হয়, তার যে অক্সাইডগুলো তার সঙ্গে লেগে থাকবে কোনটা? SiO2। আবার যদি ধাতু যদি তড়িৎ ধনাত্মকতা কমে যায়, যেমন ধরো হাইড্রোজেনের নিচে যেমন থাকে কপার, এই কপার এর যে সালফাইড বা অক্সাইড যে আকরিকগুলো থাকে, সেই আকরিকগুলোর প্রকৃতি কী হবে? আম্লিক প্রকৃতি। সুতরাং তার সঙ্গে অশুদ্ধি হিসেবে কী থাকবে? ক্ষারীয় অশুদ্ধি থাকবে। এখন আমার আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে তাপজারিত বা ভস্মীভূত যে ধাতব অক্সাইড তৈরি হলো তার সঙ্গে লেগে থাকা যে সমস্ত অশুদ্ধি, কেউ আম্লিক হতে পারে, কেউ হচ্ছে গিয়ে ক্ষারীয় হতে পারে, তা এই অশুদ্ধিগুলোকে আমাকে দূর করতে হবে। তাহলে এই অশুদ্ধিগুলোকে দূর করার জন্য বাইরে থেকে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তাহলে বাইরে থেকে রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই অশুদ্ধিগুলোকে দূর করা হয়। তাহলে এই যে রাসায়নিক পদার্থগুলোকে ব্যবহার করলাম, এইগুলোকে বলা হচ্ছে বিগালক। এই বিগালকগুলো তাহলে কী ধরনের হবে? দু ধরনের হবে, একটা আম্লিক, একটা ক্ষারীয়। আম্লিক বিগালক ব্যবহার করা হবে কি? ক্ষারীয় অশুদ্ধিকে দূর করতে। ক্ষারীয় বিগালক ব্যবহার করা হবে কি? আম্লিক অশুদ্ধিকে দূর করতে। যেমন ধরো আমি বলছি রেড হেমাটাইট Fe2O3, এটা হচ্ছে কি ক্ষারীয় অক্সাইড, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে রয়েছে। তাহলে এর সঙ্গে লেগে থাকবে অশুদ্ধি হিসেবে কে? SiO2। তাহলে তাপজারিত হওয়ার পর এর সঙ্গে তো সঙ্গত ত্যাগ করবে না, এ তো থেকেই যাবে। তাহলে একে দূর করতে হবে। তাহলে একে দূর করার জন্য আমরা কি ইউজ করব? ক্ষারীয় বিগালক। ক্ষারীয় বিগালককে, ক্ষারীয় বিগালক যেমন ধরো CaO, কারণ এর থেকে বেশি ইলেকট্রোপজিটিভ মৌলের অক্সাইড ব্যবহার করতে হবে, যে বেশি ক্ষারীয় হবে। তাহলে এখান থেকে টেনে নেবে, তাহলে CaO প্লাস SiO2 যুক্ত হয়ে গিয়ে তৈরি করলো CaSiO3। হালকা তপ্ত অবস্থায় তরল যে তৈরি করলো সেটাকে বলা হচ্ছে ধাতুমল। অর্থাৎ এটা হচ্ছে অশুদ্ধি, এটা হচ্ছে বিগালক। অশুদ্ধি আর বিগালক, এটা অশুদ্ধি, এই অশুদ্ধি আর বিগালক যুক্ত হয়ে তৈরি করলো একটা ধাতুমল। এই ধাতুমল তরল এবং হালকা, যার জন্য কি হলো? ওপরে ভাসে, আমরা সাইড দিয়ে বার করে দিতে পারি। তাহলে কি হবে না, এই যে তাপজারিত বা ভস্মীভূত যে আকরিক অশুদ্ধি দূর হয়ে গেলে আমরা কি পেয়ে গেলাম? ধাতব অক্সাইডকে পেয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে কোন বিগালক? ক্ষারীয় বিগালক। আম্লিক বিগালক কোনটা? ধরো আমি বলছি Cu2O, তার সঙ্গে লেগে আছে কি? FeO। কারণ এ হাইড্রোজেনের নিচেই রয়েছে, এর ধাতব ধর্মটা কম, যার জন্য এর অক্সাইডের প্রকৃতিটা কি? আম্লিক প্রকৃতি। তার সঙ্গে হচ্ছে গিয়ে ক্ষারীয় প্রকৃতির FeO যুক্ত আছে। তাহলে এখান থেকে আমার যদি একে অশুদ্ধিকে দূর করতে হয়, তাহলে দূর করতে গেলে আমার কি দিতে হবে না হচ্ছে গিয়ে আম্লিক SiO2 ইউজ করতে হবে। যখনই SiO2 ইউজ করলাম, তাহলে এই বিগালক আর এই অশুদ্ধি যুক্ত হয়ে তৈরি করলো কি? FeO প্লাস SiO2 যুক্ত হয়ে তৈরি করলো FeSiO3, আয়রন সিলিকেট। এই আয়রন সিলিকেট যেটা ধাতুমল, সেই ধাতুমলটা হালকা এবং তরল, সাইড দিয়ে ওকে বার করে নিলাম। তাহলে বিগালক হলো আমার দু রকমের। এইবার একটা কথা বলে নিই, কিছু কিছু ধাতু আছে যাদের ক্ষেত্রে নিষ্কাশনের সময় বিগালকের প্রয়োজন হয় না। সেই ধাতুগুলো কেমন না, যে ধাতুগুলো হচ্ছে গিয়ে মানে বাষ্পীভূত অবস্থায় যাদেরকে কালেক্ট করা হয়, অর্থাৎ হিট দিয়ে যাদেরকে বাইরে বার করা হয়, দিয়ে হচ্ছে বাষ্পের আকারে যাদেরকে পাওয়া যায়, তাদের জন্য কোনো বিগালকের প্রয়োজন নেই। যেমন ধরো জিঙ্কের ক্ষেত্রে কোনো বিগালকের প্রয়োজন হয় না। এবার দেখো, তোমরা এখানে ধাতুমল বুঝলে, তাহলে ধাতুমল আর খনিজ মলের মধ্যে মূল পার্থক্য কি?
তাহলে ধাতুমলটা কি? ধাতুমল হচ্ছে তাপজারিত বা ভস্মীভূত আকরিকের সঙ্গে যুক্ত অশুদ্ধির সঙ্গে বিগালকের বিক্রিয়ায় তৈরি হয় ধাতুমল। আর খনিজমলটা কি? খনিজমল হচ্ছে গাড়িকরণের সময় যে সমস্ত অশুদ্ধিগুলো পাওয়া যায় সেগুলো যে খনিজমল। খনিজমলগুলোর কোনো ব্যবহার নেই, কিন্তু এই যে ধাতুমলগুলো ব্যবহার করলাম, এই ধাতুমলগুলোর প্রত্যেকটার ব্যবহার আছে। আয়রন সিলিকেট সেটা সাধারণত ওই গ্রামের রাস্তায় যেগুলো ওই মোড়াম করা হয় সেখানে কাজে লাগে। ক্যালসিয়াম সিলিকেট কোথায় কাজে লাগে? না সিমেন্ট তৈরি কারখানাতে, সিমেন্ট তৈরিতে কাজে লাগে। তাহলে এদের ব্যবহার আছে, ওদের ব্যবহার নেই। বেশ, তাহলে বিগলন ঘটে গেল। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিগলন, অর্থাৎ তাপজারিত ভস্মীভূত আকরিক থেকে অশুদ্ধি দূর করার, বিগালকের সাহায্যে অশুদ্ধি দূর করার প্রক্রিয়াটাকে বলে বিগলন। তাহলে বিগলন পর্যন্ত হলো। তারপরে আছে বিজারণ। বিজারণ, এই বিজারণে অনেকগুলো ধাপ আছে। 1 নম্বর হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে ওই গোল্ডস্মিথ থার্মিড বিজারণ। গোল্ডস্মিথ থার্মিড বিজারণ, থার্মিড বিজারণ। 2 নম্বর কার্বন বিজারণ। 3 নম্বর পাইরোমেটালার্জি, যেটাকে বলা হচ্ছে উচ্চ তাপমাত্রায় ধাতু দ্বারা বিজারণ। ধাতু দ্বারা বিজারণ, যদিও থার্মিক পদ্ধতিও ওই পাইরোমেটালার্জির মধ্যেই পড়ে যায়। 4 নম্বর হচ্ছে তড়িৎ বিজারণ। 5 নম্বর শতব বিজারণ। 6 নম্বর পোলিং। তাহলে থার্মিক বিজারণ, কার্বন বিজারণ, ধাতু দ্বারা বিজারণ, তড়িৎ বিজারণ, শতক বিজারণ, পোলিং, এইগুলো হচ্ছে গিয়ে বিজারণের বিভিন্ন পদ্ধতি। আমি এবার সব একে একে আলোচনা করব। প্রথম হচ্ছে গিয়ে থার্মিক বিজারণ। থার্মিক বিজারণটা কি? এটা এক ধরনের পাইরোমেটালার্জি। পাইরোমেটালার্জি কাকে বলে? উচ্চ তাপমাত্রায় কোনো ধাতব যৌগ থেকে অপর কোনো ধাতু দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের পদ্ধতিকে বলা হচ্ছে পাইরোমেটালার্জি। সেক্ষেত্রে থার্মিক বিজারণ ওই একই ধরনের পদ্ধতি। কি করা হয় না, এরকম একটা লৌহ নির্মিত পাত্র নেওয়া হয়। সেই পাত্রটা তলদেশে একটু ছিদ্র থাকে, আর এর ভিতরে আগুন সহ্য করতে পারে এরকম ইট দেওয়া আছে। আগুন সহ্য করতে পারে এরকম ইট দিয়ে তৈরি ভেতরটা। এর ভিতরে থাকে কে না থার্মিক মিক্সচার। থার্মিক মিশ্রণ কাকে বলে? না থার্মিক মিশ্রণ হচ্ছে যে ধাতুটা নিষ্কাশন করতে হবে সেই ধাতব অক্সাইড, যেমন ধরো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন, এই 3টে ধাতুকে এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ধরো আমি বলছি এখানে নিয়েছি Fe2O3, অর্থাৎ এদের অক্সাইড নিয়েছি গুঁড়ো, তার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ নিয়েছি, তার সঙ্গে পটাশিয়াম ক্লোরেট দিয়েছি, পটাশিয়াম নাইট্রেট দিয়েছি, বেরিয়াম পারঅক্সাইড দিয়েছি। এই যে সমগ্র মিক্সচারটা রয়েছে, এই সমগ্র মিক্সচারটাকে বলা হচ্ছে থার্মিক মিক্সচার। তাহলে এই মিক্সচারটাকে আমি এর মধ্যে নিলাম। এইবার কি হয়েছে, এখানে একটা লম্বা হাতল রয়েছে, হ্যান্ডেল। এবার এর সঙ্গে কি হয় না, একটা ম্যাগনেসিয়ামের তার, মানে ম্যাগনেসিয়ামের ফিতা এর সঙ্গে ওই বারুদের যেমন পলতে থাকে সেই রকম করে বার করে দেওয়া থাকে। এখন প্রশ্ন হচ্ছে এর অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশনটা দেখো, যে ধরো আমি বলছি লোহার মানে ওই যেমন রেলের মাঝ বরাবর ফেটে গিয়েছে, মাঝ বরাবর ফেটে গেছে, ওর ভেতর তো গুঁজি লাগানো যাবে না, কারণ তুমি যদি গুঁজি লাগাও রেলগাড়ি গেলে গুঁজি খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে কি করতে হবে না, রেলের মধ্যে গলিত লোহা দিতে হবে। তাহলে গোটা রেলটা তুলে নিয়ে গিয়ে কারখানায় নিয়ে আবার ফাড়িয়ে এনে বসানো তো সম্ভব নয়। তো করা হয় কি না, ওইখানেই গলিত লোহা ঢালা হয়। সেইটা করতে গেলে আমাকে এই গোল্ডস্মিথ অ্যালুমিনো থার্মিক পদ্ধতিটা ইউজ করতে হয়। কেমন কি না, যে জায়গাটা ফাটা আছে সেই জায়গাটায় এই ছিদ্রটাকে সেট করে আমি এই থার্মিক মিক্সচার নিয়ে এখানে ম্যাগনেসিয়াম ফিতাটা দিয়ে দিয়েছি। যখনই ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে দিয়েছি, এই ম্যাগনেসিয়াম ফিতাতে আমি হচ্ছে গিয়ে কি দিলাম না, আমি ফায়ারিং করলাম। খুব দূর থেকে দিতে হবে, কারণ এখানে মানে ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থগুলো রয়েছে, KClO3, KNO3, মানে যেটা গান পাউডার বলে, সেইটা বেরিয়াম পারঅক্সাইড, এরা সবাই
ওই আগুন পেলে প্রচণ্ডভাবে ব্লাস্টিং হয় এবং প্রচুর তাপ তৈরি করে, তার সঙ্গে অক্সিজেন তৈরি করে। তো ওই উচ্চ তাপমাত্রায় কি করে না, এই অ্যালুমিনিয়াম করবে কি, এই যে ধাতুগুলো বলেছি, এই ধাতুগুলোর যে অক্সাইড অর্থাৎ ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন, তাদের যে অক্সাইড আছে সেখান থেকে অক্সিজেনকে টেনে নেবে, দিয়ে কি তো করবে, Al প্লাস Ap2O3 দিয়ে তৈরি করবে কি Al2O3 প্লাস হচ্ছে গিয়ে কি না Fe। আমি 2 নাও দিতে পারি, 2 প্লাস দিস ইকুয়াল টু 2। গলিত অবস্থায় অত তাপমাত্রায় আয়রনটা কি হবে, গলে যাবে, গলিত অবস্থায় বেরোতে আরম্ভ করবে। যখন রেলের ফাঁকে দিতে থাকবো পাশের লোহাগুলোও গলে যাবে, দিয়ে তরল লোহাটা ভেতরে ঢুকে যাবে, তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে সবটা একসঙ্গে একটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। তাই এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গিয়ে গোল্ডস্মিথ অ্যালুমিনিয়াম থার্মিট প্রসেস। এখানে অ্যালুমিনিয়াম কী হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। মনে রাখবে কেবলমাত্র এই 3টে ধাতুকে আমরা এই পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। এটা গেল হচ্ছে গিয়ে থার্মিক বিজারণ। এরপরে আছে কি কার্বন বিজারণ। কার্বন বিজারণটা কি, ধরো ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড তার সঙ্গে কার্বন দিয়েছো, দিয়ে হিট করলে সেখানে ধাতু তৈরি হলো, কার্বন মনোক্সাইড বেরিয়ে চলে গেল। আমি যত সহজে প্রসেসটা বলছি তত সহজে নয়, এখানে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে আসে। যেমন এটা যদি আমি জিঙ্কের ক্ষেত্রে করি, তাহলে দ্যাট ইজ ভেরি ইজি কেস, সিও বেরিয়ে চলে গেল, তাহলে জিঙ্ক চলে এসছে, সহজ। কিন্তু যদি মনে করো যে তীব্র ইলেকট্রো পজিটিভ যে মৌল, যেমন ধরো ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম, এদের যে অক্সাইডগুলো আছে, সেই অক্সাইড থেকে আমি কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারবো কি না, এটা একটা বড় প্রশ্ন। মনে রাখবে যে সমস্ত মৌলগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে রয়েছে তারা বেশি ইলেকট্রোপজিটিভ, যার জন্য হয় কি অ্যালুমিনিয়ামই বলো আর ক্যালসিয়ামই বলো, এদের প্রতি তীব্র ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের আসক্তি খুব বেশি, যার ফলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ডটা স্ট্রং বন্ড, সিমিলারলি ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনেরও বন্ড হচ্ছে স্ট্রং বন্ড। এখন যদি তুমি মনে করো যে না ওখান থেকে টেনে নিল দিয়ে সিও তৈরি হলো, কিন্তু দেখা গেছে অ্যালুমিনিয়াম অক্সিজেনের বন্ডটা শক্তিশালী সি আর ও এর বন্ধনের চেয়ে, স্বাভাবিক নিয়মেই নিশ্চিত অ্যালুমিনিয়ামকে ছেড়ে অক্সিজেন সি এর কাছে যাবে না, ঠিক সিমিলারলি ক্যালসিয়ামকে ছেড়ে অক্সিজেন যাবে না। এরপরে যদি বেশি হিট করো কার্বন দিয়ে, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তৈরি হয়ে যায় ওদের, মানে অ্যালুমিনিয়াম বা ক্যালসিয়াম এদের প্রত্যেকের ক্ষেত্রে তৈরি হয়ে যায় কি না তাদের কার্বাইড যৌগ। যেমন ধরো Al2O3 প্লাস 9C তৈরি হবে Al4C3 অ্যালুমিনিয়াম কার্বাইড প্লাস হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড। সিমিলারলি তুমি যদি CaO দাও প্লাস CaC2 প্লাস CO, তাহলে 3C, তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে গিয়ে কি কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যদি প্রশ্ন পড়ে Al2O3 বা CaO কে কার্বন বিজারণ পদ্ধতিতে তুমি ধাতু নিষ্কাশন করতে পারবে কি না, উত্তর হবে না। কেন হবে তার উত্তরগুলো হচ্ছে আমার প্রশ্ন, মানে তার বিষয়টা হচ্ছে আমার এইটা। বেশ, এইবার এরপরে দেখা হচ্ছে যে ইলেকট্রোমেটালার্জি বা হচ্ছে গিয়ে তোমার তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ কারা, এই যে যারা ধরো ক্ষার ধাতু, ক্ষার ধাতু মানে কি সোডিয়াম পটাশিয়াম, এই যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোকে তুমি তো তার অক্সাইড থেকে বার করতেও পারবে না, আর তখন কি করা হয়, অন্য কোনো প্রসেসটা ইউজ করা হয় না, তখন মানে করা যায় না। তখন যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে সেটা হলো তড়িৎ বিজারণ। কীরকম, ধরো আমি বলছি NaCl গলিত অবস্থায় কি থাকে Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে এবার যদি আমি তড়িৎ পাঠাই এর মধ্যে, তাহলে কি হবে, ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে কি হবে Na প্লাস ইলেকট্রন গ্রহণ করে Na-তে পরিণত হবে। তাহলে ক্যাথোডে আমার এই ধাতু নিষ্কাশন করছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে পদ্ধতিটা হচ্ছে বিজারণ, যার জন্য ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর নিষ্কাশনের পদ্ধতিটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গিয়ে তড়িৎ বিজারণ। তাহলে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমি হচ্ছে গিয়ে ধাতু নিষ্কাশন করতে পারি। বেশ, এবার দেখো এরপর একটা বলেছিলাম, যেটা বলেছিলাম যে শতব বিজারণ।
শতক বিজারণ কীরকম? ধরো কিছু কিছু আকরিক রয়েছে যে আকরিকগুলোকে মানে সামান্য বাতাসে উত্তপ্ত করার পরে দেখবো আমি অটোমেটিক্যালি ধাতু নিষ্কাশিত হচ্ছে, অটোমেটিক্যালি সেখান থেকে ধাতু নিষ্কাশিত হচ্ছে। কেমন? ধরো আমি বলছি Cu2S, তাকে যদি আমি বাতাসের অক্সিজেন দিয়ে হিট করি তাহলে তৈরি হয় Cu2O প্লাস SO2, এই তৈরি হয়ে যায়। এবার কি হচ্ছে, তুমি ব্যালেন্স করো, এই যে যেটা তৈরি হলো সে কি করলো, সে এবার করলো কি না এর সঙ্গে অবিকৃত Cu2S তার সঙ্গে রিয়াকশন করে তৈরি করলো তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে। আরেকটা কি করা যায় না, কোনো কারণে এই Cu2S জারিত হয়ে গিয়ে Cu2SO4 এ কনভার্ট হয়ে যেতে পারে। সেই Cu2SO4 এগেন Cu2S এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে Cu প্লাস 2SO2 সালফার ডাইঅক্সাইড করে। তাহলে এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, এই পদ্ধতিটার নাম হচ্ছে গিয়ে শতক বিজারণ পদ্ধতি। অটোমেটিক্যালি সামান্য একটু অক্সিজেন দিয়ে দিলাম, অটোমেটিক্যালি ধাতু নিষ্কাশিত হতে আরম্ভ করলো। এই পদ্ধতিকে বলা হচ্ছে শতক বিজারণ পদ্ধতি। এই পদ্ধতিতে মানে কপার, লেড এইগুলোকে আমরা এক্সট্রাকশন করতে পারি। এরপর হচ্ছে ধাতু দ্বারা বিজারণ, যেটা পাইরোমেটালার্জি বলছিলাম। পাইরোমেটালার্জি কিরম বলছিলাম, যে ধরো হচ্ছে গিয়ে কপার সালফেট সলিউশন রয়েছে, তার মধ্যে তুমি আয়রন চূর্ণ দিয়ে দিলে, দিয়ে কি হলো, Cu এক্সট্রাক্টেড হচ্ছে আর FeSO4। তুমি খেয়াল করে দেখো 0 থেকে এখানে +2 আর এটা যে +2 থেকে 0, তাহলে কি যে ধাতু দ্বারা বিজারণ হচ্ছে। তাহলে আয়রন 0 থেকে +2 হয়েছে মানে নিজে জারিত হয়েছে, তাহলে বিজারক হিসেবে কাজ করছে, তাহলে ধাতু দ্বারা বিজারণ হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা কি, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার পোলিং বলে একটা কথা ছিল। পোলিং, পোলিংটা কি? পোলিংটা হচ্ছে ধাতব অক্সাইডকে কাঁচা কাঠের হাতার সাহায্যে নাড়তে থাকলে কাঁচা কাঠ থেকে নির্গত হাইড্রোকার্বন যে ধাতব অক্সাইডগুলো রয়েছে তাদেরকে বিজারিত করে ধাতু নিষ্কাশন করে। এই পদ্ধতিকে বলা হচ্ছে পোলিং। যেমন ধরো ব্লিস্টার কপার, ব্লিস্টার কপারের মধ্যে কি আছে, কিছুটা Cu2O রয়েছে। তাহলে সেই Cu2O গলিত অবস্থায় যখন কাঁচা কাঠ মানে হাইড্রোকার্বন দেব, তারা কি করবে না Cu করবে প্লাস CO2 করবে প্লাস H2O করবে, এরা বেরিয়ে পালাবে আর Cu বেরিয়ে আসবে। তাহলে কাঁচা কাঠ থেকে নির্গত হাইড্রোকার্বন দিয়ে এগুলোকে তুমি হচ্ছে গিয়ে নিষ্কাশন করছো। এইগুলো গেল হচ্ছে গিয়ে বিজারণ, এটা গেল বিজারণ। তাহলে প্রথমে হচ্ছে কি মানে উত্তোলন, চূর্ণীকরণ, গাড়ীকরণ, তাপজারণ বা ভস্মীকরণ, তারপরে হচ্ছে বিজারণ। বিজারণের বিভিন্ন ধাপ রয়েছে, দিয়ে হচ্ছে গিয়ে ধাতু তোমার নিষ্কাশন হলো। এরপর ধাতুর বিশুদ্ধিকরণ, সেগুলো অন্যান্য পদ্ধতিগুলো রয়েছে। এইবার দেখো এখানে একটা কথা আমি বলবো, এই যেখানে আমি দেখাচ্ছিলাম যে পাইরোমেটালার্জি, পাইরোমেটালার্জি, এই পাইরোমেটালার্জিটা ডিপেন্ড করছে কার উপরে, ইলিংহাম লেখচিত্র। ইলিংহাম লেখচিত্রটা হচ্ছে গিয়ে একটা থার্মোডাইনামিক্যাল ব্যাপার, যেটা ঠিক করে দেবে পাইরোমেটালার্জিতে কোন ধাতুটা কোন ধাতব অক্সাইড থেকে ধাতুকে নিষ্কাশন করবে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা ঘটনা দেখাই। ধরো এম একটা ধাতু সলিড, তার সঙ্গে অক্সিজেন দিয়েছ, গ্যাস তৈরি হচ্ছে MO2, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড, সলিড। আমার থার্মোডাইনামিক্যাল দুটো প্যারামিটার, তো একটা প্যারামিটার আছে, সে প্যারামিটারটা কি না ডেল্টা জি, গিবস মুক্ত শক্তির পরিবর্তন। আমি জানি গিবস মুক্ত শক্তির পরিবর্তনের সিম্বল যেখানে হচ্ছে গিয়ে মাইনাস হবে সেই বিক্রিয়াটা কি হবে, তত স্বতঃস্ফূর্ত হবে। তো গিবস মুক্ত শক্তি ডেল্টা জি এর রিলেশনশিপটা কি, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা একটা রিলেশনশিপ। আর একটা কি ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে, এইটা একটা রিলেশনশিপ। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়াটা হবে কি হবে না সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে কার ওপর, ডেল্টা জি এর মানের ওপর। তুমি খেয়াল করে দেখো যদি এই সিস্টেমটা হয়, আমি জানি গ্যাসের এনট্রপি সলিডের চেয়ে অনেক বেশি,
তাহলে যে ডেল্টা এস, ডেল্টা এস, ডেল্টা এস এর সিম্বলটা কি হওয়া উচিত? এটা সলিড, এটাও সলিড, এটা গ্যাস। তাহলে অন্তিম অবস্থায় এনট্রপি কি কম, প্রাথমিক অবস্থায় এর এনট্রপি কম হতে পারে কিন্তু এর এনট্রপি কি বেশি। তাহলে নিট এই ইকুয়েশনে, নিট এই রিয়াকশানে এনট্রপির যে চেঞ্জ, সেই এনট্রপির চেঞ্জটা, সেটা সিম্বলটা কি হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। তাহলে এই সিম্বলটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি এস এর সিম্বলটা যদি নেগেটিভ হয়, তাহলে এইখানে সিম্বলটা কেমন চলে আসছে? পজিটিভ। তাহলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ডেল্টা এস, এইরকম চলে আসছে। তাহলে যখন এইরকম চলে আসছে, তখন আমি যদি ডেল্টা জি ভার্সেস টি প্লট করি, ডেল্টা জি ভার্সেস টি যদি প্লট করি, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের ইকুয়েশনকে ইন্ডিকেট করছে। তার মানে কি এদের প্রবণতাটা কি হবে? ধনাত্মক। আমি প্র্যাকটিক্যালি দেখেছি, ধরো এই যে রিয়াকশনটার এই যে গ্র্যাফটা, এটা কার না? 2Al প্লাস 3O2, 4Al প্লাস 3O2, 2Al 2O3, এটাই লেখচিত্র। এবং দেখেছি প্র্যাকটিক্যালি এখানে এর ডেল্টা জি এর মানটা হচ্ছে -600। ধরে না, প্র্যাকটিক্যালি পাওয়া গিয়েছে। ইলিংহাম লেখচিত্রে আমার সব প্লট করা আছে, মানে লেখচিত্রটা কেন এলো। এরপরে ধরো আমি বলছি ঠিক আর একটা দেখছি, 4Fe প্লাস 3O2 দিয়ে হচ্ছে 2Fe2O3, রাইট? এখানে এটা ভ্যালুটা ধরো দেওয়া আছে -500, কারণ এটা ওপরের দিকে যাচ্ছে, মানে কি -600 থেকে -500 তো বেশি, তাহলে সেরকম যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে অ্যালুমিনিয়াম Fe2O3 থেকে Fe কে নিষ্কাশন করবে, না FeAl2O3 থেকে Al কে এক্সট্রাক্ট করবে? এইটা হচ্ছে আমার মূল বিষয়। দেখো, খেয়াল করে দেখো যে আমি দুটোরই ডেল্টা জি এর মানটা পেয়েছি। তাহলে আমি যদি এরকম বসাই 4Fe প্লাস 3O2, 2Fe2O3, এটা ডেল্টা জি ইকুয়াল টু ধরো -500, রাইট? এটা Fe2O3। দ্বিতীয়টা 4Al প্লাস 3O2 সমান 2Al2O3, এখানে ডেল্টা জি Al2O3 সমান -600। এইবার দুজনকে মাইনাস করো, মাইনাস মাইনাস মাইনাস, এটা হলো প্লাস। খেয়াল করে দেখো তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? 4Fe minus 4Al equal to 2Fe2O3 minus 2Al2O3। ডেল্টা জি এর ভ্যালু কত হচ্ছে? +100। এইবার এক কাজ করো, তাহলে এলটাকে ওদিকে নিয়ে যাও, Fe2O3 কে এদিকে নিয়ে এসো, সরি, এল কে এদিকে নিয়ে যাও, Al2O3 কে এদিকে নিয়ে এসো। তাহলে কি ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে? দেখো, তাহলে ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে 4Fe প্লাস 2Al2O3 সমান 4Al প্লাস 2Fe2O3, রাইট? কিন্তু এখানে ডেল্টা জি কত হয়ে যাচ্ছে? +100। আমি প্রথম থেকেই বলেছিলাম যে ডেল্টা জি যেখানে নেগেটিভ হবে সেই প্রক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। যেহেতু এখানে ডেল্টা জিটা পজিটিভ, তার মানে পদ্ধতিটা স্বতঃস্ফূর্ত নয়। তবে নিশ্চিতভাবেই হট কন্ডিশনে মানে Al2O3 থেকে Fe অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে পারবে না। কিন্তু যদি তুমি উল্টোটা করো, উল্টোটা করলে দেখবে ওদের ডেল্টা জি এর সিম্বলটা নেগেটিভ আসছে। সুতরাং আমি বলবো যে Fe2O3 থেকে কে এক্সট্রাক্ট করতে পারবে? অ্যালুমিনিয়াম। এইটা হচ্ছে ইলিংহাম লেখচিত্র, হচ্ছে মূল নীতি, যে কোন ধাতুকে পাইরোমেটালার্জিতে কোন ধাতু এক্সট্রাক্ট করবে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে গিয়ে এখানে বলা আছে। এরপরে দেখো, এইবার তোমাকে
ধাতু পারফেক্ট কতগুলো ধাতুকে এক্সট্রাক্ট করতে হবে, পারফেক্ট কতগুলো ধাতুকে ইউজ করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, নিকেল, জার্কোনিয়াম, মোটামুটি এইগুলো তোমার হচ্ছে গিয়ে ধাতু এক্সট্রাকশন করতে হবে। তাহলে প্রত্যেকটা ধাপকে আমাকে কিন্তু ইউজ করতে হবে। প্রথমেই আমরা ধরি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিককে সে ধরো বক্সাইট Al2O3.2H2O। এইটা হচ্ছে দুটো ধরনের, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। লাল বক্সাইটটা কি না, ওর সঙ্গে হচ্ছে গিয়ে Fe2O3 হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে থাকে, যার জন্য সেটা হচ্ছে গিয়ে লাল ধরনের, মানে Fe2O3 অক্সাইড হিসেবে থাকে, এই অশুদ্ধ হিসেবে থাকে, এটা লাল বক্সাইড। আর সিলিকা যেখানে হচ্ছে গিয়ে অশুদ্ধ হিসেবে থাকবে সেটা হচ্ছে কি সাদা বক্সাইড। এবার দেখো, তাহলে প্রথম কাজ হচ্ছে যে বক্সাইট থেকে সরাসরি আমি অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করব না। কেন করব না? না, বক্সাইট আমি তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করব, তো বক্সাইট থেকে সরাসরি অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করতে গেলে কি হবে, ক্যাথোডে যখন অ্যালুমিনিয়াম এসে জমা হবে তার সঙ্গে অশুদ্ধ হিসাবে SiO2 এবং হচ্ছে গিয়ে Fe2O3 তারা চলে আসতে পারে। সমস্যাটা কোথায় না, এইবার ওই অ্যালুমিনিয়াম দিয়ে যখন তুমি কোনো ইউটেন্সিলস তৈরি করবে, বাসনপত্র তৈরি করবে, সেই বাসনপত্রগুলোকে যখন তুমি ধরো হাঁড়ি তৈরি করেছো, সেই হাঁড়িটাকে যখন তুমি উনুনে বসিয়েছো ভেতরে জল দিয়ে, সঙ্গে সঙ্গে যখন উত্তাপে অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে এক্সপান্ড করতে আরম্ভ করলো, তখন ভেতর থেকে Fe2O3 এবং SiO2 বেরিয়ে চলে গিয়ে ফুটো হয়ে গেল। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে ইউটেন্সিলসগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে গিয়ে ভঙ্গুর হয়ে পড়লো, যার জন্য সরাসরি এই বক্সাইট থেকে তোমার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম আমরা এক্সট্রাকশন করি না। তাহলে কি করতে হবে না, প্রথমে হচ্ছে গিয়ে আমি বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করব, একদম ওই সিলিকা বা হচ্ছে গিয়ে Fe2O3 বাদ দেবো। এবার Fe2O3 বাদ দেওয়ার প্রক্রিয়াটা তোমাদের লিচিংয়ে বলা আছে। তাহলে আমি ওই লাল বক্সাইট থেকে যে পদ্ধতিটায় লিচিং, যে পদ্ধতিটা বলেছিলাম বেয়ার প্রসেস, সেই প্রসেসে আমি বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করেছিলাম Al2O3। এইবার আমার হচ্ছে সাদা বক্সাইট থেকে আমাকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করতে হবে, তার জন্য ইউজ করতে হবে সারপেক প্রসেস। সারপেক প্রসেস, এই প্রসেসটা কেমন? প্রসেসটা খুব ইন্টারেস্টিং। কিরকম না, বলছে তুমি সাদা বক্সাইটকে চূর্ণ করে একটা পাত্রের মধ্যে নিয়েছো, তার মধ্যে নিয়েছো কাকে, ধরো Al2O3 আছে, তার সঙ্গে SiO2 আছে, তার সঙ্গে কোক মিশিয়েছো, দিয়ে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করেছো। 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়েছো নাইট্রোজেন। এতে কি হলো? এতে লাভের লাভ হলো, তৈরি হলো অ্যালুমিনিয়াম নাইট্রাইড, কার্বন মনোক্সাইড তৈরি হলো, সেই টেম্পারেচারে বেরিয়ে পালালো। সিলিকন ডাইঅক্সাইড থেকে কি হলো, সিলিকন বা সিলিকা থেকে সিলিকন তৈরি হলো, সেও পালালো। তাহলে লাভের লাভ আমার কি হলো না, অ্যালুমিনিয়াম নাইট্রাইড পেয়ে গেলাম। তাহলে আমার ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, ধরো 2Aln হলো। তাহলে যদি ব্যালেন্স করতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমার 2CO হলো প্লাস SI হলো, বেরিয়ে চলে গেল। এইবার কি হলো, এই যে অ্যালুমিনিয়াম নাইট্রাইডটা পেলাম, এই অ্যালুমিনিয়াম নাইট্রাইডটাকে আমি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলাম, দিয়ে ফোটালেই, জল দিয়ে ফোটালেই তৈরি হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে গিয়ে কি না অ্যামোনিয়া। তাহলে এখানে আরেকটা জিনিস হলো, ডাউনস্ট্রিম প্রজেক্টের জন্য আরেকটা জিনিস পেলাম, সার তৈরি করতে কাজে লাগবে বা ইউরিয়া তৈরি করতে কাজে লাগবে অ্যামোনিয়া। তাহলে এই প্রসেসটার মধ্যে একটা ভালো গুরুত্ব রয়েছে। তাহলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হলো অদক্ষেপ, এইটাকে সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করার পর কি করলাম না, একে আমি বায়ুতে হিট করলাম, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলাম, তৈরি হলো Al2O3 প্লাস 3H2O, ভেপার হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমি এই প্রসেসে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করলাম, এই দুটো প্রসেসে।